সেই যে পিসিমণির বাড়ি গিয়েছিলাম কার্তিক পুজোতে, সেই ব্লগের আজকে সেকেন্ড পার্ট। সন্ধেবেলায় পৌঁছে দেখছি এই শীতটা ভালোই পড়েছে, সবাই চাদর মুড়ি দিয়ে গল্প করছে। আর এই যে মধ্যিখানে যিনি আছেন মধ্যমণি, উনি হচ্ছেন আমাদের পিসিমণি। ওনার এক পাশে আমি আর এক পাশে আমাদের মা। ওনাকেই বলছি যে তোমাদের যে এই 500 বছরেরও বেশি যে কার্তিক পুজোর ইতিহাস, সেটা আজ সবাইকে জানাবো। শুনে উনি খুব খুশিও হলেন এবং আমাকে আরও বেশ কিছু তথ্যও দিলেন, সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। ওনার কাছেই শুনে জানলাম যে ওনার পূর্বপুরুষ প্রায় 500 বছর আগে থেকেই ওনাদের এই কার্তিক পুজোর প্রথা চলে আসছে। আর ওনাদের বাড়ির আর একজন কুলদেবতাও আছেন, রাধা মাধব। ওনাদের একটি স্থায়ী মন্দিরও ছিল, পরে সেটি বর্গী আক্রমণের শিকারও হয়েছিল সেই মন্দিরটি। এখন সে মন্দির প্রায় ধ্বংসপ্রায়। ইনি হলেন আমাদের পিসেমশাই। অনেক বয়স হয়েছে, তাও কি নিষ্ঠা ভরে পুজো করে যাচ্ছেন। এখনো দাঁড়াতে বসতে কত কষ্ট হয়, তাও ঠাকুরের সেবা করার জন্য সর্বদাই আকুল হয়ে আছেন ওনার অন্তর। পুজো হলো আর দুদিনেই শেষ হয়ে গেল। এর পরেরটা ভাবলেই মনটা খারাপ হয়ে যায়। পুরো বাড়িটা যেমন ফাঁকা ফাঁকা লাগবে, প্যান্ডেলটাও শূন্য হয়ে পড়ে থাকবে। সব আত্মীয় স্বজন একে একে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। আর এই যে দেখছেন রাধা মাধব। পিসিমণির কাছ থেকে জানতে পারলাম আমাদের পিসেমশাই এখনো প্রতিদিন নিয়ম করে ভাগবত পাঠ করেন। আর আমরা এক পৃষ্ঠা গল্পের বই পড়তেও কত অনীহা। আর এই যে দেখছেন, এটা হচ্ছে মাটির দোতলা বাড়ি। এটাও পিসেমশাইদের আনইউজড হয়ে থাকে, তবে যথেষ্ট শক্তপোক্ত আছে। আমি ছেলেবেলায় যে বাড়িতে বড় হয়েছিলাম সেটাও ছিল মাটির বাড়ি। দোতলা বাড়ি ছিল, এরকম মাটির সিঁড়ি ছিল, দোতলায় দুটো রুম, বারান্দা, নিচে কত বড় বাড়ি। কিন্তু একবার বন্যা হলো আর তারপর মাটির বাড়িটা বসে গেল। এখনো কারো মাটির বাড়ি দেখলে সেই পুরনো স্মৃতিগুলো একেবারে টাটকা হয়ে আসে। রাত্রে খেলাম খিচুড়ি, আলু পোস্ত আর চাটনি। বেশ ভালো লাগলো। আবার পরের বছর অপেক্ষায় থাকবো। আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই